সপ্তাহের দেশে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচনের দাবি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। বিচার ও সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ নির্মাণ করতে হবে বলে দাবি এনসিপির। সেরা নির্বাচন কবে এই শিরোনামে কথা বলতে আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি আছেন আলোচনা এবং বিশ্লেষণের জন্য। একটু পরিচয় করাতে চাই। শুরুতেই আমার সঙ্গে আছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি গণফোরাম, আছেন অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল, আহ্বায়ক বিএনপি মিডিয়া সেল। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আপনার কাছে আসি। পাতানো নির্বাচনের পথে হাঁটছে নির্বাচন কমিশন, এমন দাবি করছে এনসিপির একজন মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে এই কথা বিএনপির পক্ষ থেকেও বেশ কিছুদিন ধরে বেশ কয়েকজন নেতাই বলছেন, এবং সরকার প্রধান ঘোষণা করেছেন যে ইতিহাস সেরা একটি নির্বাচন করবেন। সেই নির্বাচন বা নির্বাচনের রোডম্যাপ সেটি কবে আসলে? না, প্রত্যেকটা কথাই তো অত্যন্ত গুরুত্ব বহন করে। প্রধান উপদেষ্টা যখন বললেন ইতিহাসের সেরা নির্বাচন করে, তাহলে তো আমাদের আস্থা রাখতে হয়, এবং আমরা আশাবাদী যে একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন হবে। জনগণ স্বাধীনভাবে ভোট কেন্দ্রে যাবে, তার পছন্দ মতো ভোট দিতে পারবে। এটা তো আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। বিশেষ করে গত 15-16 বছর যে আন্দোলন সংগ্রাম, বিএনপি সহ আমরা মাঠে ছিলাম। আমরা তো একটা গণতান্ত্রিক বাংলাদেশ এবং গণতন্ত্রকে পুনরুদ্ধারের যে আন্দোলন, সেই আন্দোলনে অনেক ত্যাগ হয়েছে, অনেক শহীদ হয়েছেন এই আন্দোলনে, এবং সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানে তো আসলোই। তো প্রধান উপদেষ্টার কথার সাথে তো আমরা একমত যে হ্যাঁ, এরকম একটা নির্বাচন এখানে হবে। কিন্তু এনসিপির নেতৃবৃন্দ যেসব কথা বলছেন, এটা তো দেশে একটা কেয়াস কনফিউশন তৈরি করার মনে হচ্ছে সেরকম একটা মন মানসিকতা নিয়ে তারা কথা বলছে। গত কয়েকদিন ধরে তাদের যে পদযাত্রা খুব ভালো, তারুণ্যের একটা উচ্ছ্বাস এবং রাজনীতি করার যে প্রবল আগ্রহ, তারা যাচ্ছে মাঠে ময়দানে, সেটাকে আমরা স্বাগত জানাই। কিন্তু তাদের বক্তব্যের মধ্যে নানানভাবে দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপিকে তারা কটূক্তি করার মানমানসিকতা আমরা দেখতে পাচ্ছি। এটা খুবই দুর্ভাগ্যজনক। তোমরা সবেমাত্র রাজনীতিতে হাতে করি শুরু করেছ, এখনো তোমাদের নিবন্ধন হয় নাই, তার আগেই এমন সব রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। হ্যাঁ, গত 40, 50, 70 বছরের যারা রাজনৈতিক দল, তারাও তো এই ধরনের বক্তব্য দেয় না। তোমাদের হয়েছেটা কি? তোমরা এই নির্বাচন কমিশনকে বিতর্কিত করার জন্য নানানভাবে কথাবার্তা বলা শুরু করেছ। তার মানে কি, তোমরা দেশে কোনো নির্বাচন চাও না? সংস্কার, বিচার এগুলোর কেউ বিরোধিতা করছে? সব সময় সংস্কার, বিচার, নির্বাচন মুখোমুখি দাঁড় করাচ্ছে। আমার তো মনে হয় তাদের কোনো হিডেন এজেন্ডা আছে। আমরা বলেছিলাম না যে সরকারের কেউ কেউ তাদের মেয়াদকাল দীর্ঘস্থায়ী করার নানান চেষ্টা বা ফন্দি ফিকির করছে। সবশেষে প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের যে লন্ডন বৈঠক, সেই বৈঠকের পরে সারা দেশে একটা স্বস্তি আমরা দেখতে পেলাম যে দেশ এখন নির্বাচনমুখী হবে, জনগণ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে, এবং রাজনৈতিক দলগুলো এখন মাঠে ময়দানে তাদের নির্বাচনী প্রচারণা বা তাদের প্রার্থী দেওয়া ইত্যাদি বিষয়ে কার্যক্রম শুরু করবে, যেটা জামাত কিন্তু বেশ কিছুদিন আগে থেকেই শুরু করেছে। এবং আমরা দেখছি যে এনসিপির কিছু কিছু নেতাদেরকেও নানান জায়গায় গিয়ে প্রার্থী হিসাবে পরিচয় করে দিচ্ছে। তো তোমরা তো নির্বাচনের পথেই হাঁটছো, তাহলে এইসব কথা কেন বলছো? অযথা দেশের মধ্যে আরেকটা কিছু অস্থিরতা সৃষ্টি করে তারপরে নির্বাচনটাকে পণ্য করে দেওয়ার একটা কর্মসূচি তোমরা মনে হচ্ছে যেন হাতে নিয়েছো। তো আশা করি এখান থেকে তোমরা বেরিয়ে আসবে, দেশে একটা সুষ্ঠু ধারার রাজনীতি এবং গণতন্ত্র এবং নির্বাচন, আমরা প্রত্যেকটাই পক্ষে আমরা কাজ করে যাচ্ছি। এবং এটা বললে কোনো বাড়তি বলা হবে না যে সারা দেশের মানুষকে আমরা প্রস্তুত করেছি যে আগামী দিনে একটা সুষ্ঠু নির্বাচন আপনাদের জন আকাঙ্ক্ষা অনুযায়ী এখানে হবে, এবং সেই লক্ষ্যে নির্বাচন কমিশন কাজ করছে। তাদের যা যা
প্রাথমিক কাজ সেটা শেষ করেছে, এখন চূড়ান্ত পর্যায়ের কাজ শেষ হয়েছে। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সর্বশেষ যে বক্তব্যটা দিয়েছে সেখানেও বলা হয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতিটা নেওয়া এবং ফেব্রুয়ারির শেষের দিকে অথবা এপ্রিলের প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন আবার এই এনসিপি নতুন নতুন বক্তব্য দিয়ে প্রধান উপদেষ্টা বা সরকারের পক্ষ থেকে যে বক্তব্য দিয়েছে সেই ব্যাপারে তারা কেন আবার একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি করতেছে, এটা তো আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে। এবং তাদের অনেক নেতা দেখি এখন বিএনপির কে নানানভাবে তাদের বিরুদ্ধে নানান কথাবার্তা বলা শুরু করেছে, এটা অগ্রহণযোগ্য। এখনো আপনারা সেই পর্যায়ে আসেন নাই যে আপনারা তারেক রহমানের নাম ধরে কথাবার্তা বলা শুরু করে দিয়েছেন। তো আমি তো দেখি অচিরেই তাদের যে একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছিল বা হয়েছে আমরা মনে করতাম, সেটাও তো শেষ পর্যন্ত তারা তো সেই পথে হাঁটছে না। তারা একটা সাংঘর্ষিক পথে যাওয়ার একটা চিন্তা ভাবনা করতেছে এবং প্রত্যেকটা জায়গায় যে ধরনের উস্কানিমূলক বক্তব্যগুলো আমরা দেখছি আমরা এটা গ্রহণ করতে পারি না। আপনি সরকারের উপর নির্বাচনের ইতিহাস সেরা নির্বাচনের বিষয়ে যে আস্থা রাখছেন, সেই আস্থার পথে সরকার আসলে কতটা এগুচ্ছে? না না, তারা তো বলেই দিয়েছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এই সকল প্রস্তুতি, তারপরে আইন শৃঙ্খলা বাহিনী, এমনকি সেনাবাহিনীও বলেছে আমরাও প্রস্তুত। হ্যাঁ, আমরা যদি নির্বাচন কমিশন বা সরকার থেকে সেরকম কোনো মেসেজ পাই আমরাও কাজে নেমে পড়ব। তো সবাই তো প্রস্তুতি নিয়েছে এবং প্রশাসনকে তো মোটামুটি ঢেলে সাজানো হচ্ছে। আপনারা দেখেছেন যে প্রশাসনে যারা স্বৈরাচারের দোষর ছিল তাদের নানানভাবে হয়তো ট্রান্সফার করছে বা অপসারণ করছে। কয়দিন আগে দেখলাম বিচার বিভাগের নিম্ন আদালতে যাদের বিরুদ্ধে স্বৈরাচারের দোষর হিসাবে চিহ্নিত করা হয়েছিল প্রায় 18 জনকে। তো সরকার তো সেই কাজেতে অগ্রসর হচ্ছে, সুতরাং আশাবাদী না হওয়ার তো কোনো কারণ নেই। ধন্যবাদ। আমি অধ্যাপক ডক্টর মওদুদ আলমগীর পাভেল আপনার কাছে আসি। যে পাতানো নির্বাচনের অভিযোগ উঠছে এনসিপির পক্ষ থেকে, বিএনপি বলছে যে ষড়যন্ত্র, সরকার ঘোষণা করছে একটি ইতিহাস সেরা নির্বাচন, সেই নির্বাচন কবে হচ্ছে আসলে আপনার সেই ধারণা পেয়েছেন? ধন্যবাদ। সরকার তো সুস্পষ্টভাবেই বলেছেন। আপনারা জানেন যে একটু আগে যেটা দাদা বলছিলেন যে আমাদের প্রধান উপদেষ্টা এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে লন্ডনে যে বৈঠকটি হয়েছে, তারপরে তারা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনে বা রোজার আগে নির্বাচনের সম্ভাবনাটাকে পরিষ্কারভাবে তারা বলেছেন যে এটি নির্বাচনের জন্য তাদের নির্ধারিত দিনক্ষণ। এবং সম্প্রতি আমরা গতকালকে শুনেছি প্রধান উপদেষ্টা সকলকে ডিসেম্বরের নির্বাচনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করতে বলেছেন। তো এর প্রেক্ষিতে আমাদের তো এটা মনে করবার কোনো কারণ নেই যে সরকারের পক্ষ থেকে বা তাদেরকে অবিশ্বাস করবার জন্য বা তাদের ক্ষেত্রে ষড়যন্ত্র দেখবার এই জায়গাতে কোনো কারণ আমি দেখছি না। তবে একটা বিষয় কি, যে রাজনৈতিক দল হিসেবে এনসিপিকে প্রথমে কিন্তু স্বাগত জানিয়েছিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উনি বলেছেন যে তারুণ্য উজ্জীবিত কোনো রাজনৈতিক দল যার সত্যিকার অর্থে আগামী দিনের সম্ভাবনা রয়েছে, এরকম রাজনৈতিক দল বাংলাদেশের জন্য প্রয়োজন এবং এটা তাকে স্বাগতও জানিয়েছিলেন। কিন্তু তারা এই নির্বাচন কমিশনকে বিতর্কিত করবার চেষ্টা কেন করছে? এই নির্বাচন কমিশনকে নিয়োগ দিয়েছেন কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে কিন্তু এনসিপির বলতে গেলে আমরা জানি যে প্রকাশ্য যেভাবে আপনি বলুন না কেন তাদের প্রতিনিধিত্ব রয়েছে সরকারে। তো ফলে তাদের নিজেদের তৈরি করা একটা নির্বাচন কমিশন সম্পর্কে তাদের এই মতামতটা নিশ্চয়ই গ্রহণযোগ্য না। এই কারণে নয় যে এই নির্বাচন কমিশন তো কোনো পরীক্ষা দেয়নি, তারা তো কোনো নির্বাচন অনুষ্ঠানই করেনি। তো যাদেরকে আপনি কোনো একটা দায়িত্ব পালন করতে দেখেননি বা তারা কোনো একটা নির্বাচন পরিচালনা বা অনুষ্ঠান করেন নাই, সেখানে তাদেরকে পক্ষপাতদুষ্ট এরকম অভিধা দিয়ে এরকম কোনো একটা জিনিস তাদের সাথে ট্যাগ লাগিয়ে দিয়ে এই বিতর্কিত করার মধ্য দিয়ে আমরা কি চাইছি? কারণ এটা কি শুধু এরকম যে নির্বাচন কমিশনের কিছু ব্যক্তিবর্গ দেশের মানুষের আকাঙ্ক্ষাকে পূরণ করবার জন্য নির্বাচন পরিচালনার দায়িত্ব নিয়েছে? এই জন্য কারণ তারা তো খুব ভালো করে জানেন যে অতীতে যে কাজগুলো হয়েছে, আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশনাররা যারা আগের যে 3টি নির্বাচন যারা পরিচালনা করেছেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে আপনারা জানেন। ফলে যে কোনো নির্বাচন কমিশন এখন জানে যে এই নির্বাচনকে প্রভাবিত করবার জন্য ব্যক্তি পর্যায়ে তারা যদি কোনো একটা আনুগত্য প্রকাশ করেন, তাদের যে নিরপেক্ষতার যে জায়গা থেকে তাদের কাজ করবার কথা সেখান থেকে যদি তাদের বিচ্যুতি হয় তাহলে ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না। তো আমরা তো সেই ইতিহাসের শিক্ষার খুবই একটা দগদগে ক্ষতর জায়গাকে সামনে রেখে কাজ করছি। তো এত তাড়াতাড়ি এত অসহিষ্ণু হওয়ার তো কোনো প্রয়োজন নেই।
যে ক্ষেত্রে আমরা দেখেছি যে এনসিপি বিভিন্ন জায়গাতে তারা নির্বাচনী প্রচারণায় তারা তাদের প্রার্থিতা ঘোষণা করছে এবং তাদের প্রার্থীদেরকে অনেক জায়গায় আমরা শোডাউন করতে দেখছি। তো ফলে আমার মনে হয় কি যে নির্বাচনের প্রস্তুতি তাদের ভেতরে ব্যাপকভাবে আছে এবং সুষ্ঠু নির্বাচনের ধারায় ফিরে তারা যদি নির্বাচনে তাদের জয়লাভের ক্ষেত্রে তাদের যে কর্মপরিকল্পনা আছে সেটা জনমানুষের সামনে প্রকাশ করে তারা যদি সামনে এগিয়ে যান, তাহলে নিশ্চয়ই মানুষ তাদেরকে বিবেচনা করবে। তাদেরকে যদি যোগ্য মনে করেন মানুষ, তাহলে তাদের পক্ষে সমর্থন থাকবে। কারণ তারা তো আশাবাদ ব্যক্ত করছেন যে আগামী দিনে তারা সরকার গঠন করবেন। তো এই আশাবাদটা যদি থাকে তাহলে সেটাকে প্রতিভাত করতে হবে নির্বাচনের ফলাফলের মধ্যে দিয়ে। ফলে তাদের লক্ষ্যটা হওয়া উচিত নির্বাচনে ভালো করার জন্য যেটা করা দরকার সেটা। কোনো একটা দলের বিরুদ্ধে শুধুমাত্র বিশদগারণ করে তো সেটা অর্জন করা যাবে না। ধন্যবাদ। একটি বিরতি থেকে এসে আবার আলোচনা ফিরতে চাই। প্রিয় দর্শক, সপ্তাহের দেশে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। সপ্তাহের দেশে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আপনার কাছে আসি আসলে প্রতীক নিয়েও আমরা লক্ষ্য করেছি যে আসলে একটি বিভক্তি বা দ্বন্দ্ব দেখা যাচ্ছে, যে দেখা গেছে যে এনসিপি তার শাপলা প্রতীক হয়তো দিবে না বলেছে নির্বাচন কমিশনের, সেক্ষেত্রে অন্যান্য কোনো দলের প্রতীক নিয়েও তারা প্রশ্ন তুলছে। আরেকটি প্রশ্ন করছে যে নির্বাচনের মাঠ কতটা আসলে প্রস্তুত হচ্ছে। আচ্ছা, প্রতীক নিয়ে বলি আমি তো, তারা যেসব বক্তব্য দিচ্ছে এটা তো একেবারে ছেলে মানুষই। এখন বাংলাদেশের জাতীয় ফুল আছে, জাতীয় পাখি আছে, জাতীয় ফল আছে, তো এগুলো তো নির্বাচনের প্রতীক হবার কথা না। তো ওনারা এটাকে নিয়ে এত কেন অস্থির হয়ে গেছে? প্রতীক আরো ভালো কিছু যদি তারা পায় মন্দ কি, এটা নিয়ে এত রিজিডিটি দেখানো তো ঠিক হবে না। হ্যাঁ, আর ধানের শীষ নিয়ে ওনারা তো কথা বলার তো কোনো এখতিয়ার ওনাদের নেই। উনি কেন এইসব কথা শুরু করেছেন? আর সব কিছুর মধ্যে ঘুরে ফিরে উনি বিএনপির মধ্যে কি ধরনের ত্রুটি বিচ্যুতি এগুলো নিয়ে আলাপ শুরু করেছে। আমরা তো জানতাম যে সরকারের ত্রুটি বিচ্যুতি নিয়ে আমরা সবাই কথা বলি, তারও তো সেভাবে কথা বলা উচিত। তারা সেটা না করে অন্য দল নিয়ে কথা বলা শুরু করেছে। আশা করি তারা এটা থেমে যাবে আর কি, তাদের জন্যই, তাদের ভালো হবে ভবিষ্যতের জন্য। এখনই যদি এত বিতর্কের মধ্যে তারা জড়াইয়া যায়, তাহলে তারা যে একটা আশাবাদী তাদের দল নিয়ে এবং যে পদযাত্রা তারা করছে, সফল পদযাত্রা হচ্ছে। গত 15 বছর ধরে যে একটি সুষ্ঠু নির্বাচনের দাবিতে আপনারা মাঠে আন্দোলন করেছেন, বিভিন্ন দল মিলে নানান ত্যাগ স্বীকার করতে হয়েছে, সেই সুষ্ঠু নির্বাচনের উপযোগী হয়ে কতটা উঠছে মাঠ? না, এটা তো জামাতের বন্ধুরা বলতেছিল কি পরিবেশ নাই। আশ্চর্য ব্যাপার, এতদিন পরে আসা নির্বাচনী পরিবেশ নাই, একথা বলার মানেটা? এনসিপি বলছে লেভেল প্লেইং ফিল্ড নাই। অবশ্যই আছে, সবচেয়ে বেশি তো তাদের। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি না সব জায়গায়? আমার ভাইও সেটা বলবে। আপনি প্রশাসনে যান, আপনি বিভিন্ন জায়গায় যে ডিসি নিয়োগ হয়েছে সেখানে যান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হয়েছে সেখানে যান, তারপরে অন্যান্য পদায়নের ক্ষেত্রে আমরা যা খবর পাচ্ছি। তো এবং তারা তো শুধু কেন্দ্রীয়ভাবে না, জেলাতেও বসে থাকে। জামাতের আমিররা ডিসি অফিস কেন্দ্র করে উপজেলাতে বসে থাকে। তারা নানান রকমের তাদের লোকজনদেরকে সেখানে পদ পদবি দেওয়ার ক্ষেত্রে, সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে কাজ করতেছে। আপনি বিচার বিভাগে জানেন, জিপিপিপি থেকে শুরু করে আমাদের অ্যাটর্নি জেনারেল অফিসে অনেক জামাতের বন্ধুরা ডিএজি হয়েছে, এজি হয়েছে, জিপি হয়েছে, পিপি হয়েছে, কোথায় নাই তারা? বিচার বিভাগও দেখেন, 23 জন যে বিচারপতি নিয়োগ হয়েছে সেখানেও দেখেন। তো এখন ক্ষমতায় না থাকে, ক্ষমতার অংশীদারিত্ব কিন্তু সবচেয়ে বেশি পাচ্ছে জামাত, আর তারাই মুখে বলছে যে পরিবেশ নেই। তার মানেটা কি? এই পরিবেশ নাই বলে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলে এই সরকারকে দীর্ঘায়িত করলে তাহলে তারা আরো বেশি এই সরকারি বিভিন্ন জায়গায় সম্পৃক্ত হতে পারবে। সুতরাং তাদের একটা হয়তো প্ল্যান প্রোগ্রাম আছে, যেটাকে আমরা বলি যে দলকে গুছানো এবং সরকারের বিভিন্ন জায়গায় তাদের মনোভাবাপন্ন লোককে যদি সেখানে বসাতে পারে, তাহলে আগামী দিনে রাজনীতির মাঠে তাদের হয়তো অনেক সুবিধা হবে। তো আমার কাছে মনে হয়েছে বিএনপি এবং এনসিপি অনেক সময় একই সুরে কথা বলে। বিএনপি এনসিপি, হ্যাঁ সরি, জামাত ইসলামের এবং এনসিপি। তো এখন এখানে কোনো যোগসূত্র আছে কিনা? এবং আবার মধ্যে মধ্যে দেখি ইসলামিক দলগুলো তারা একটা ঐক্যমর্চা করার
চেষ্টা গ্রহণ করেছে, সেখানেও এনসিপি গিয়ে কথা বলে, আমাদের নুরুদ্দল গণ অধিকার পরিষদ তারাও গিয়ে যেটি একাত্মতা ঘোষণা করে। তো রাজনৈতিক মাঠে তো নানান খেলা চলছে, তো সকলেই তো নির্বাচনের কথা বলছে। আবার কেন বলা হচ্ছে যে নির্বাচনের পরিবেশ নাই? এখন যে পরিবেশ আছে, আমি তো মনে করি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এই পরিবেশটা আরো উন্নত করা যাবে। সরকার যখন সিরিয়াস হবে এবং তারিখ নির্ধারণ হবে, নির্বাচন কমিশন যখন হাল ধরবে যে ইয়েস আমরা নির্বাচনে তফসিল ঘোষণা করার মতো আমাদের অবস্থান আছে, তখন দেখবেন যে পরিবেশটা আরো শান্ত হয়ে যাবে। এখন নির্বাচনের কথা মাঠে সুনির্দিষ্ট তারিখ না দেওয়ার কারণে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে নানান জায়গায়, এবং সেখানে দেখা যাচ্ছে যে দখল বেদখল, চাঁদাবাজি, বিভিন্ন হত্যাকাণ্ড এবং কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক হত্যাকাণ্ড, এবং আওয়ামী লীগের পলাতক বন্ধুরা তারও এখন নানানভাবে মাঠে নামার চেষ্টা করতেছে। এই সুযোগটা তো তারা নেবে, আওয়ামী দোষরা তো সম্পূর্ণ সুযোগটা নেওয়ার জন্য বসে আছে। সেই ব্যাপারে সরকার কি কোনো সচেষ্ট থাকবে না? মুখে তারা বলতেছে, হয়তো কিছু কিছু পদক্ষেপ নিচ্ছে, কিন্তু আমার তো মনে হয় যে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের রাজনৈতিক দলের মধ্যে যত দিন যাবে তত মতানৈক্য সৃষ্টি হবে। আমরা যে ঐক্যমতের জন্য প্রত্যেকদিন বৈঠক করতেছি, ওখানে একদিন দেখবেন যে সেই ঐক্যমতটা ভেস্তে যাবে। সরকার যেটা গুছিয়ে এনেছে সেটা নির্বাচনকে প্রলম্বিত করার যদি কোনো রকমের তাদের মধ্যে এতটুকু চিন্তাও থাকে, এখন যে ঐক্যমত হয়েছে সেটাও তারা নষ্ট করবে। এবং কিছু লোক বসে আছে আমাদের এই ঐক্যটা, জাতীয় ঐক্যটা নষ্ট করা, জাতীয় ঐক্যমত যেটা সৃষ্টি হয়েছে সেটাকে নষ্ট করা, এবং নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করে অনেক দূরবর্তী সময়ে এটাকে ফেলে দেওয়া। সেই কারণে আমরা মনে করি যে সরকারের উচিত, আমরা জাতি হিসাবে অনেক সহনশীল, গত 11 মাস তো আমরা অনেক কথা বলেছি, এখন আমরা আর এইসব কথা বলতে চাই না। সরকারকে আমরা একটাই অনুরোধ করব, দয়া করে আপনি নির্বাচনে সুনির্দিষ্ট তারিখ দেন, রোড ম্যাপটা দিয়ে দেন। ধন্যবাদ। আমি অধ্যাপক ডক্টর মওদুদ আলমকে পাবেল আপনার কাছে আসি যে নির্বাচন প্রলম্বিত হলে ঐক্যমত্য ভেস্তে যাবে, আপনিও কি তাই মনে করেন কিনা, যেটা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, এবং তিনি বলেছেন যে সরকারের মেয়াদকাল দীর্ঘ করতে চায়, আপনার কাছে কেউ কেউ চায়, আপনার কাছে এরকম সন্দেহের তো কারণ আছেই। আপনারা নিজেরও জানেন যে একটু আগে যে কথা আপনি বলছিলেন যে লেভেল প্লেইং ফিল্ডে যদি সত্যিকার অভিযোগ কোনো দলের পক্ষ থেকে ওঠা উচিত, সেটা তো বিএনপির পক্ষ থেকে ওঠা উচিত। বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল, ফলে এই সরকার পরিচালনার ক্ষেত্রে বিএনপির সমর্থনটাই কিন্তু এই সরকারের জন্য সবচেয়ে প্রয়োজনীয় ছিল, যেটা বিএনপি বরাবরই দিয়ে এসেছে এবং এখনও দিচ্ছে। কিন্তু তারপরেও ক্রমাগতভাবে যদি বিষয়টাকে এই দিকে নেওয়া হয়, তাহলে যে কথাটি আমরা সবাই জানি যে বাংলাদেশের প্রশাসন, বিচার ব্যবস্থাপনা, শিক্ষাঙ্গন সকল জায়গাতে যে পরিমাণ যে 5 আগস্টের পরে যে পদায়নগুলো বা পরিবর্তনগুলো হয়েছে তার প্রকৃত ফলভোগী কারা, এটা যদি আপনি নির্মোহভাবে যদি আপনি বিচার বিবেচনা করেন তাহলে দেখবেন, আপনারা তো জানেন যেটা প্রকৃতভাবে দাদা একটু আগে বলেছেন যে জামায়াতে ইসলামের যারা সমর্থক বা তাদের সরাসরি তাদের সাথে সম্পৃক্ত এরকম মানুষের ভুরি ভুরি প্রমাণ আপনি বিভিন্ন জায়গাতেই পাবেন। কিন্তু আমরা সৌজন্যবোধ এবং বিতর্ককে অ্যাভয়েড করার জন্য আমরা এই বিষয়গুলোর মধ্যে ঢুকতে চাইনি, কখনোই চাইনি। কারণ আমরা মনে করেছি যে দ্রুততম একটা নির্বাচন হলে দেশের মানুষ তার জন আকাঙ্ক্ষার প্রতিফলন তাদের করতে পারবেন, এবং জনগণের দীর্ঘদিনের যে প্রত্যাশা, 17টি বছর ধরে এদেশের মানুষ ভোট বঞ্চিত, 5 কোটি ভোটার নতুন যারা আছেন তারা ভোট দেননি, তাদেরকে আপনি সেই সুযোগ থেকে ক্রমাগতভাবে বঞ্চিত করে যাবেন কোন অধিকারে? আজকে যদি বলা হয় যে আমাদের এই যে অভ্যুত্থানটি যেটা হয়েছে সেটি কি শুধুমাত্র এই সংস্কারের নামে সময়টাকে প্রলম্বিত করার জন্য, নাকি এই প্রকৃত জনমানুষের যে আকাঙ্ক্ষার যে সরকার ব্যবস্থাপনা? আপনি দেখবেন খেয়াল করে যে এই সরকারের যে বর্তমান যে প্রায় 1টি বছর সময়কাল অতিবাহিত হতে যাচ্ছে, আপনারা স্বাস্থ্য খাতে কোনো পরিবর্তন দেখেছেন? আপনার শিক্ষা ব্যবস্থাপনার মধ্যে সংস্কারের কোনো চিহ্ন দেখেছেন? আপনারা কি দেখেছেন যে জনমানুষ যে আকাঙ্ক্ষার জন্য, প্রত্যাশার জন্য অপেক্ষা করছিল সেখানে কোনো পরিবর্তন ঘটেছে তাদের? আমরা কি সত্যিকার অর্থে কর্মসংস্থান করতে পেরেছি? আমরা আমাদের জিডিপিকে ধরে রাখতে পেরেছি? আমাদের রিজার্ভের অবস্থাকে আমরা সুস্থ করতে পেরেছি? দারিদ্র্য সীমার নিচে যাওয়ার লোক সংখ্যাকে আমরা কমাতে পেরেছি? আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের কথা বলছি, সেই জায়গায় যাওয়ার জন্য যে আপনার যে প্রস্তুতি থাকার দরকার ছিল, এলডিসি গ্র্যাজুয়েশন হওয়ার সাথে সাথে যে চ্যালেঞ্জগুলো আমাকে মোকাবেলা করতে হবে, আমার বৈদেশিক ঋণের
জন্য প্রায় আমাদের বাজেটের প্রায় 25% অর্থ ব্যয় করতে হচ্ছে। আমরা এইদিকে বেশি নজর দেবো, কারণ আগামী দিনে যে সরকার আসতে যাচ্ছে তারা কি সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুতি নিয়ে যদি সত্যিকার অর্থে না এগোয়, তাহলে জনমানুষের কোনো আকাঙ্ক্ষাকে পূর্ণ করা যাবে না। সেটাকে গুরুত্ব দেওয়া দরকার। এখানে ছোটোখাটো বিষয়গুলো নিয়ে এই আলাপ আলোচনা, এগুলো অ্যাবসলিউটলি অর্থহীন। আমাদের এখন একমাত্র উচিত হবে একটা নির্বাচিত সরকারের কাছে যাওয়া। কারণ আপনারা জানেন যে পৃথিবীর কোনো দেশই একটা অনির্বাচিত সরকারের সাথে কোনো রকম চুক্তি বলেন, কোনো রকম বিনিয়োগ পরিকল্পনা বলেন, বা এমনকি দেশীয় যারা ব্যবসায়ের সাথে জড়িত আছেন তারা কোনো শিল্প উদ্যোগ গ্রহণ করতে চাইবেন না। তাহলে আমি বাস্তবতাকে বুঝবো, মানুষের কল্যাণ করা যদি একটা সরকারের উদ্দেশ্য হয়, তাহলে সেটার জন্য যে অত্যাবশ্যক যে করণীয় সেইগুলো জিনিসকে বাদ দিয়ে আমি অন্য জায়গাগুলোতে একটা বিভ্রান্তি করার সুযোগ করে দেবো, এটা তো কোনো কাজের কথা না। নির্বাচনকে ঘিরে কি কোনো মতানৈক্য দেখছেন? মতানৈক্য তো যারা করছেন তাদের কথা বলতে পারেন। তো আমার দলের পক্ষ থেকে আমরা বলি যে সরকার নির্বাচনের ব্যাপারে সময়সীমা ঘোষণা করেছেন, যে কথাটি মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকে উচ্চারণ করেছেন, আমরা সেটাকে বিশ্বাস করতে চাই। এই জায়গায় অন্য কারো কোনো মতামত ভিন্নতর যদি হয় তাহলে সেটি তাদের ব্যাপার। আমার মনে হয় না যে এই জায়গা থেকে আমার এবং সরকারের ক্ষেত্রে বোঝাপড়ার ক্ষেত্রে কোনো সমস্যার জন্ম আমরা এই কথাকে এন্টারটেইন করে আমরা দিতে চাই না। প্রায় সময় আমরা লক্ষ্য করেছি যে এখন হয়তো বলে না যে সংস্কার নিয়ে বিএনপি সংস্কার একটু কম চায় বা দ্রুত নির্বাচন চায়, এটি আসলে কেন বলা? আমার মনে হয় যে এটা হচ্ছে বাংলাদেশে এ পর্যন্ত যতগুলো অর্থহীন এবং অবাস্তব আলোচনা হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় এটা। বিএনপি যখন সংগ্রামে ছিল, আন্দোলনে ছিল, দাদারাও তাদের সহযোগী হিসেবে আমাদের সাথে সবসময় ছিলেন। সেই ভীতিকর পরিস্থিতিতে বিএনপি তার 31 দফা রাষ্ট্র মেরামতের কাঠামো দিয়েছেন, তাতে 27 দফাকে দাদারা পরিশীলিত করে এটা 31 দফাতে নিয়ে এসছেন। তাহলে এখন আপনি বলবেন যে সংস্কারটা আমাকে শিখতে হবে, তাহলে যদি বলি যে 31 দফার বিপরীতে কি অন্যদের কি কোনো সংস্কার প্রস্তাবনা আছে? যে সমস্ত রাজনৈতিক দল বলছেন যে বিএনপি সংস্কার চায় না, তো তাদের সংস্কার প্রস্তাবনাটা কোথায়? বিএনপি তো সুনির্দিষ্টভাবে প্রত্যেকটা জায়গাতে বিএনপি সংস্কার প্রস্তাবনার যে ঐক্যমত্য কমিশনের যে আলোচনা হয় সবচাইতে প্রস্তুতি নিয়ে যায়, সবচাইতে বেশি কাগজপত্র নিয়ে যায় এবং সবচাইতে নির্মোহভাবে, এবং আগামী দিনে এগুলোর প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া কি হবে সেগুলোকে বিবেচনায় আলোচনা করে। অভিযোগ ভিত্তিহীন, অভিযোগ ভিত্তিহীন মানে কি? এটা উদ্দেশ্য প্রণোদিত, শুধু ভিত্তিহীন না। বিএনপি তো সংস্কার করবে, যদি সংস্কার ঐক্যমত্য কমিশন গঠিত না হলেও বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সংস্কার তারা অটোমেটিক্যালি করতো। ধন্যবাদ। আমি আবারও একটু যেতে চাই অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। পিআর পদ্ধতি নিয়ে আমি এর আগেও কথা বলেছি যে এই বিতর্ক কি নির্বাচনকে বাধাগ্রস্ত করবে কিনা, যে পিআর পদ্ধতি দুইটি দল নতুন নতুন এইসব করতে গিয়ে কর্মসূচি হাজির কর, আর যার যার থাকে তোমরা নির্বাচনে যাও, তোমাদের নির্বাচন ইস্তাহারে যাও যে তোমরা ক্ষমতায় গেলে পিআর পদ্ধতি চালু করবে। এবং নতুন করে এইসব কথা, ইভিএম নিয়ে তো অনেক তর্ক বিতর্ক হয়েছে না, এবং এই ধরনের নির্বাচন ইভিএম এর মাধ্যমে তো আমরা দেখেছি। ইভিএম এখন তো নির্বাচন হবে না, দিন শেষে তো বলা হচ্ছে যে কোনো নির্বাচন এখনো হবে না, কারণ এটা সারা বিশ্বে পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে। এখন পিআর পদ্ধতিতে যে কি ধরনের সুফলের চেয়ে কুফল হয় সেটা তো বিভিন্ন দেশে দেশে দেখতেছি। কোনো তো স্থিতিশীল সরকার তো গঠিত হতে পারে না, এবং এককভাবে কেউ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ারও সম্ভাবনা থাকে না। তো কেন আমরা যেখানে গণতন্ত্রকে পুনরুদ্ধারে আমরা একটা আগামী নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অগ্রসর হব, এবং আমরা বিভিন্ন সংস্কারের 31 দফার মধ্য দিয়ে বিএনপি সহ আমরা যেটা বলেছি হয়তো আরো উন্নত করা যাবে এটাকে, এবং ঐক্যমত কমিশনের যেসব আলোচনা হচ্ছে তার পূর্বেই কিন্তু 31 দফার মধ্যে অনেক বিষয় এখানে সন্নিবেশিত করা হয়েছে। এখন যারা পিআর পদ্ধতির কথা বলে নির্বাচনটাকে বিতর্কিত করে এবং বলছে শুধু পিআর পদ্ধতি না, গণপরিষদ নির্বাচনে দিতে হবে, সংবিধান, নতুন সংবিধান তারা চায়, এই সংবিধান তারা ছুঁড়ে ফেলে দেবে। আজকেও বলেছে এই সংবিধান তারা মানে না, এটা মুজিববাদী সংবিধান, এইসব কথা বলে এটাকে ফেলে দিতে হবে। এখন যার যা খুশি বলা শুরু করেছে। তারা 71কে বিতর্কিত, মহান স্বাধীনতার যুদ্ধ, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করতেছে। এখন একটা ঘটনা, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে যদি আমরা সব কিছু ওলটপালট করে দিতে চাই, তাহলে তো বাংলাদেশের অস্তিত্ব সংকটে পড়বে। এই বিতর্ক সমাধান কে করবে? যেটি প্রধান উপদেষ্টা বলেছেন ইতিহাস সেরা নির্বাচন করবেন, এবং নির্বাচনের মাধ্যমে সমাধান হবে। হ্যাঁ, একমাত্র পথ হচ্ছে নির্বাচন। নির্বাচিত প্রতিনিধিরাই ঠিক করবে আগামী বাংলাদেশ কিভাবে অগ্রসর হবে। এবং এই সংবিধানে কোথায় কোথায় এই সরকারের কোনো এখতিয়ার আছে সংবিধানে হাত দেওয়ার? আমরা যাচ্ছি ঐক্যমতে, কথা বলছি অনেক কিছুই, হ্যাঁ, উজির নাজির আমরা মারতেছি ঠিকই, কিন্তু দিন শেষে তো এটা সংসদে যাবে,
এবং যারা সরকার গঠন করবে এটা তাদের এখতিয়ার। সুতরাং এখন নানানভাবে তর্ক বিতর্ক করে সারা দেশের মধ্যে আমরা জনগণকে একটা হতাশার মধ্যে কেন আমরা তুলি, যে মানুষের আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা, সেই জন আকাঙ্ক্ষাকে কেন আমরা অঙ্কুরে বিনষ্ট করব? আমার কথা হচ্ছে সেখানে এনসিপি বন্ধুদের বলবো, তোমরা বুঝে হোক না বুঝে হোক বিপদগামী হইও না, সামনের দিকে অগ্রসর হও। তোমাদের ভবিষ্যৎ আছে, আগামী দিনে তোমরাই রাষ্ট্রের কান্ডারি হবে। অতীতেও এরকম আন্দোলন করে কান্ডারি হয়েছে অনেকেই। তো সেখান থেকে আসো। এখনই যদি মনে করো যে তোমরাই সবকিছু করে ফেলবে, ওলট পালট করে দেবে দেশটাকে, এটা কখনো সম্ভব হবে না। ধন্যবাদ। আমি আবারও একটু যেতে চাই অধ্যাপক ডক্টর মওদুদ আলমকে। পাভেল, পিয়ার পদ্ধতির বাস্তবতা কি দেখেন, বা এই যে রাজনৈতিক বিতর্ক বা কথাবার্তা বা দোষারোপের রাজনীতি, এটি নির্বাচনকে বাধাগ্রস্ত করবে কিনা? পিয়ার পদ্ধতির কথাতে আপনি এলেন, তো আসলে একটা জিনিস আপনি লক্ষ্য করুন যে যখন কোনো একটা আলোচনা, যখন একটা জায়গায় সমাধান হয়ে গেছে, যে বিষয়গুলো নিষ্পত্তি হয়ে গেছে, আপনি যদি সেই বিষয়গুলোকে আবার যদি নতুন করে আনেন, সেটা বুঝতে হবে যে আপনি সমাধান চান না, আপনি কোনো ঐক্যমতে পৌঁছতে চান, আপনি একটা বিভ্রান্তি, একটা বিভক্তি চান। সেই বিভক্তির উদ্দেশ্যটাকে তারা খুব ভালো করে বলতে পারবে। এই পিয়ার পদ্ধতিকে আপনি দেশের একটা সাধারণ মানুষকে, আপনি যদি স্টুডিও থেকে নেমে, আপনি যদি আপনার রাস্তার সামনে ফুটপাতে দাঁড়িয়ে যদি কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করেন ভাই পিয়ার পদ্ধতিটি কি, আপনি নিশ্চিত যে আপনি উত্তর পাবেন কোনো। দেশের মানুষের এই পিয়ার পদ্ধতি নিয়ে কোনো ধারণা নেই এবং তাদের পছন্দের জায়গা এটি নয়। পিয়ার পদ্ধতির ওনারা যে জায়গা কারণে পিয়ার পদ্ধতির কথা বলতে চান, সেই পিয়ার পদ্ধতি পৃথিবীর জায়গাগুলোতে প্রয়োগ করা হয়েছে। সেই জায়গাগুলো সরকারকে অস্থিতিশীল হয়েছে। সরকার সংখ্যাগরিষ্ঠতার জায়গায় থাকেনি, একটা কোয়ালিশন সরকার হয়েছে। আবার তার সাথে ৭০ অনুচ্ছেদকে যদি আমি জুড়ে দিই, তাহলে দুটো মিলে অবস্থাটা কী হবে, যে কোনো সরকার 2 মাস 3 মাস 4 মাসের পর শুধুমাত্র এই যেটাকে বললাম হর্স ট্রেডিং, যেটাকে আমরা বলি, এটার মাধ্যমে সরকার পরিবর্তনের খেলাটি হবে। ফলে যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, দেশকে তার আগামী দিনে যাওয়ার পথযাত্রাকে যারা প্রতিহত করতে চায়, তারা এই সমস্ত অস্থিতিশীল করতে চায়। আপনার কথা কেন করতে চায়, সে প্রসঙ্গটি হয়তো তাদের উত্তরটা তারা দিতে পারবে। কারণ হলো যে আমরা আপাত দৃষ্টিতে সাদা চোখে যেটা দেখি, পিয়ার পদ্ধতির মধ্যে দিয়ে আপনি কি বের করতে চান। আপনি যদি অনেকগুলো কথা যদি বলি আপনি যদি বলি যে আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাই, আপনার পিয়ার পদ্ধতি আমাকে সেই সুযোগ দেবে। তাহলে আমার যদি বলি যে আমার সংবিধান আমাকে কি আমার ব্যক্তি স্বাধীনতা দেয়নি, আমি সংসদের সদস্য হতে পারবো না, এই পিয়ার পদ্ধতিতে সেই সুযোগটা রাখে নাই। পিয়ার পদ্ধতিতে আপনি কোনো প্রতিনিধি দেখবেন না, আপনার এলাকার জনপ্রতিনিধি দেখবেন না। সংসদে দাঁড়িয়ে যে কোনো একজন সংসদ সদস্য প্রথমে বলেন যে আমি অমুক এলাকার জনগণের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানাই। তো ওই এলাকা বলে তো কোনো জিনিস থাকবে না। আমাদের দেশের, বাংলাদেশের যে গ্রামীণ পর্যায়ের অবকাঠামোর যে উন্নয়ন, সেটা কিন্তু সংসদের এই প্রতিনিধিত্বশীল জনপ্রতিনিধির মাধ্যমে হয়েছে। উনি বলেন যে আমার এলাকাতে ব্রিজ নেই, রোড নেই, কালভার্ট নেই, স্কুল নেই, হাট বাজার নেই। উনি এইগুলো জিনিসপত্র সবগুলো সরকারের কাছ থেকে তার এলাকায় নিয়ে যান, এই গ্রামীণ উন্নয়ন, অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এটা সহায়তা করে। আপনার সেই জায়গাতে কোনো রকম প্রতিনিধির সামনে কেউ দেখবো না। একটা দল প্রতীক দিয়ে কিছু নির্বাচিত প্রতিনিধি পাবেন, তারপরে কি করবেন, সেগুলোকে বিক্রি হবে। সেগুলো আপনি উচ্চ মূল্যে সেই সংসদ সদস্যের পত্রে বিক্রি করবেন। ফলে দেশে 300 জন সংসদ সদস্য থাকবেন, কিন্তু বায়বীয় তাদের কোনো নির্দিষ্ট কোনো সংসদ এলাকা থাকবে না, সংসদীয় এলাকা থাকবে না। পৃথিবীতে যারা গণতন্ত্রের চর্চা করে, আপনি ভারত বলেন, আপনি ইউকে বলেন, আপনি যদি আমেরিকা বলেন, তারা প্রত্যেকেই তো প্রত্যেকটা এলাকার থেকে তারা হয় হাউস অফ রিপ্রেজেন্টেটিভ অথবা পার্লামেন্ট অথবা কেউ হাউস অফ কমন্সের সদস্য হয়ে আসেন কোনো একটা এলাকার লোকজনের ভোটের উপর নির্বাচিত করে। তারা তাদের চোখের সামনে তাদের প্রার্থী দেখে, তার যোগ্যতা দেখে, তার সততা দেখে, তার কমিটমেন্ট দেখে, তার আগামী দিনে তাদের জন্য তার দায়বদ্ধতা কতটুকু আছে সেগুলো পরীক্ষা করেন। সেটার উপর ভিত্তি করে একজন জনপ্রতিনিধি নির্বাচন করেন। ওই ছবি দেখে, মার্কা দেখে যদি আপনি নির্বাচন পদ্ধতি রাখতে চান, তাহলে গণতন্ত্র কোথায় থাকলো? এরপরে আমি একটা ছোট্ট একটা কথা বলি, যেটা হয়তো পিয়ারের মধ্যে অনেকে চিন্তা করে না। আপনি দেখবেন যে বাংলাদেশের সমস্ত সংসদীয় আসন কিন্তু শহর কেন্দ্রিক। কি জন্য? জনসংখ্যার ভিত্তিতে যখন কোনো নির্বাচনী এলাকা নির্ধারণ করা হয়েছে, সেটা শহর কেন্দ্রিক হয়। তাহলে ফলে হবে কি, কোনো একটা দল যখন দেখবে যে শহরের গুটি কয়েক শহরে ভোটের কনসেন্ট্রেশন বা ভোটের ঘনত্ব বেশি, তারা নির্বাচনী প্রচারণা শুধুমাত্র শহর এলাকায় চালাবেন, বাংলাদেশের গ্রামে কেউ আর ভোট চাইতে যাবে না। এই পিয়ার পদ্ধতির এই বিষয়গুলো বোধহয় কেউ চিন্তা করেনি। আপনি কোনো একদিন কাউকে একাডেমিক আলোচনায় আমার সাথে একটু বসতে বলুন, পিয়ার পদ্ধতি যদি উনি আমাকে বুঝিয়ে দিতে পারেন যে বাংলাদেশের জনগণের জন্য এটি সুফল বয়ে আনবে, আমি অবনত মস্তকে সেটা মেনে নেব। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু বিরতি থেকে ফিরে এসে আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, সপ্তাহের দেশে নিচে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। সপ্তাহের দেশে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আপনার কাছে আসে। আপনি আইন শৃঙ্খলা বাহিনী বা আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছেন। নির্বাচন করতে হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখা সেটি একটু অন্যতম শর্ত। সেই পথে আসলে কতটা হাঁটছে? বলছে যে কোথাও চাঁদাবাজি হচ্ছে, লেভেল
প্লেইং ফিল্ড নাই, এই জায়গাগুলো তো নিশ্চয়ই সরকার করবে, কিন্তু সরকার আসলে কতটা পদক্ষেপ নিচ্ছে? না, এটা তো স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা। তিনি তার আইনশৃঙ্খলা বাহিনীকে মাঠে কেন শক্ত অবস্থান রাখেন না? আর সেনাবাহিনী তো এখনো মাঠে আছে উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার। এটা বিশাল একটা সাপোর্ট না? কতদিন লাগবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বা রাখতে? এটা তো কোনো দিনের ব্যাপার না। যেভাবে সাজানো হয়েছে সারা বাংলাদেশে, এটা তো 1-2 ঘন্টায় করা যায়। কিন্তু সেটা যিনি দায়িত্বে আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনিও অবশ্য ঘুরে বেড়াচ্ছেন সব জায়গায়, খোশমেজ আছে। কিন্তু এই যে ঘটনাগুলো ঘটে, এটা তো ওনার তো কঠিন এবং কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এই যে ঢাকা শহরে একটা ঘটনা ঘটে গেল মিডফোর্ডের ওখানে, খুবই দুর্ভাগ্যজনক। আইন শৃঙ্খলার উন্নতি কতটা করলো? খুলনা একটা যুব দলের নেতাকে বোধহয় হত্যা করা হলো। এরকম অসংখ্য ঘটনা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে পুলিশ বাহিনী অনেক জায়গায় নিষ্ক্রিয়। তো সেই জায়গায় অন্যান্য বাহিনীগুলোকে তো সক্রিয় করতে হবে। আমি তো দেখি না যে সেনাবাহিনীর যে ক্যাম্পগুলো আছে সেখানে তারা দৃশ্যমান কোনো কাজ করছে না কেন। অবশ্য তারা বলে যে আমরা তো ডাইরেক্টলি করি না, আমরা পুলিশের সহযোগিতা নিয়ে কাজগুলো করি। তো সেই জায়গায় কোথায় যেন একটা ঘাটতি আছে। আমার মনে হয় প্রধান উপদেষ্টা এই ব্যাপারে একটা সুনির্দিষ্ট তার একটা ভূমিকা থাকা দরকার। কারণ যত দিন যাচ্ছে এইখানে কিছু অপশক্তি মাঠে আছে। তার মধ্যে স্বৈরাচার পতন হবার পরে সব লোক তো আর পালিয়ে যায় নাই, পলাতক হয় নাই। তাদের তো অনেক নেতাকর্মী এখানে অবস্থান করছে এবং নানানভাবে শেখ হাসিনার সাথে টেলিফোনিক আলাপের মধ্য দিয়ে উস্কানিমূলক কর্মকাণ্ড তারা শুরু করেছে। এখানে তাদেরও একটা অংশগ্রহণ আছে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, যেটা হাসিনা বারবার বলতেছে। ক্ষমতায় থেকেও নানান এইসব বক্তব্য দিয়েছে, এখনো ক্ষমতার বাইরে থেকেও উনি রাষ্ট্রের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য নির্দেশনা দিয়েছে। তো সেই জায়গায় সরকার আরো কঠিন হওয়া উচিত। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী অনেক পরিবর্তন হচ্ছে। আমার মনে হয় যে তারা যদি আন্তরিকভাবে এই প্রচেষ্টাটা চালিয়ে যায় তাহলে আগামী দিনে পরিস্থিতির অনেক উন্নতি হবে। ধন্যবাদ। অধ্যাপক ডক্টর মওদুদ আলমগীর পাভেল, বলা হয়ে থাকে যে অপরাধী কোনো দলের হতে পারে না সে যে বিচারের ক্ষেত্রে। সেক্ষেত্রে আসলে এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আমরা লক্ষ্য করছি, সেটির দায় আসলে কাদের? অপরাধী কথাতে আপনি নিজে বলেছেন। কোন রাজনৈতিক দল হিসেবে বিএনপি অন্তত প্রায় সময় আমরা দেখি যে কোন দলের ট্যাগ দেওয়া হয় যে এটি দল করেছে, কিন্তু রাজনৈতিকভাবে তো কোনো নির্দেশনা নেই। নিশ্চয়ই না, নির্দেশনা তো নেই। যদি এমনকি কোনো অপরাধী যদি দেখা যায় তার রাজনৈতিক কোনো সম্পৃক্ততা রয়েছে, রাজনৈতিক দল হিসেবে সেই দলটি কি করতে পারে, তাকে বহিষ্কার করতে পারে সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে। আর বাকিটুকু তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ, সরকারের কাজ একজন অপরাধী হিসেবে তাকে বিচারের আওতায় আনা। সেখানে আমি তখনই একজন রাজনৈতিক দলকে প্রশ্নবিদ্ধ করতে পারতাম যে সরকার যদি সত্যিকার অর্থে আইন শৃঙ্খলা রক্ষা করবার জন্য তার দলীয় কর্মীকে অপরাধের বিবেচনায় যদি কোনো গ্রেপ্তার করে বা আইনগত পদক্ষেপ নেয়, তখন যদি কোনো জায়গায় প্রতিবাদ হতো, কেউ যদি তাদেরকে বাধাগ্রস্ত করতো, তখন আমরা সে প্রশ্ন তুলতে পারতাম। কিন্তু বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সুস্পষ্ট উচ্চারণে বলেছেন, যদি কোনো ব্যক্তি অপরাধ করে থাকে তাহলে আইন শৃঙ্খলা বাহিনী তার ব্যাপারে ব্যবস্থা নেবে। এই ব্যাপারে বিএনপি তাদেরকে যত রকম সহযোগিতা করা দরকার সেটা করতে প্রস্তুত আছে এবং সেটার ক্ষেত্রে আমাদের অবস্থানের কোনো পরিবর্তন এখনো হয়নি। এই অবনতির দায় কাদের আসলে? আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি একটা অর্থে হয়তো এটা বলা যাবে না। এখানে অনেকগুলো বিষয় রয়েছে। এক হচ্ছে এই পুলিশ বাহিনী বা পুলিশ বাহিনীর নিয়ামক যে শক্তিটি রয়েছে, সেই শক্তিকে কি আমরা শতভাগ বিশুদ্ধ করতে পেরেছি? ফ্যাসিবাদের যে দোসর যারা তাদের সাথে সম্পৃক্ত ছিল তাদের মুক্ত কি আমাদের পুলিশ বাহিনীকে করতে পেরেছি? তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে এইখানে ফ্যাসিবাদের দোসর যারা রয়ে গেছে তাদের সাথে যে সম্পৃক্ত থাকা, এবং আমরা খেয়াল করেছি কদিন আগেও যে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকেই বলবো আমি, তাকে আওয়ামী লীগের একজন নেতা টেলিফোনে হুমকি দিয়ে বলছে জিপ টেনে ছিঁড়ে বের করবো যদি তোমার দেশে ফিরে আসে। তো এইরকম হুমকি দেওয়ার পরিস্থিতি থাকার পরেও দৃশ্যমানে এমন কোনো কিছু করতে তো হবে যাতে এইরকম জিপ ছিঁড়ে দেওয়ার মতন দুর্বৃত্তায়নের শব্দ বা এরকম কোনো ভয়ঙ্কর শব্দ উচ্চারণ করার মতো কোনো সাহস যেন কেউ না পায়। দেখুন, অপরাধীকে আপনি কিন্তু শুধুমাত্র ভালো ভালো মিষ্টি কথা বলে কিন্তু তাকে আপনি সুপথে আনতে পারবেন না। অপরাধের জন্য আইন কঠোর হয়, এটাই হচ্ছে অপরাধের প্রচলিত ব্যবস্থাপনা। অপরাধেরকে নিয়ন্ত্রণ করতে গেলে সে জায়গায় কঠোরতার কোনো বিকল্প নেই এবং সেই জায়গাতে সরকারের কাছে সর্বোচ্চ ক্ষমতা রয়েছে, শক্তি রয়েছে এবং ব্যাপক জনসমর্থন রয়েছে। এখন তো সরকারের বিরোধী বলে কিছু নেই।
তাহলে এই শক্তিটাকে কাজে লাগিয়ে তারা যদি আইন শৃঙ্খলাকে রক্ষা করতে না পারে, তাহলে কে পারবে? নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করলে সংকট কেটে যাবে, আপনাদেরই দলের একজন নেতা জনাব শামসুজ্জামান দুদু বলেছেন। আপনিও কি তাই মনে করেন কিনা? শেষ কথা কি বলবেন? হ্যাঁ, সংকট কেটে যাওয়ার চাইতে বড় কথা যেটা, নির্বাচনের তারিখ ঘোষণাটা এখন জনগণের জন্য, দেশের রাজনীতির জন্য, দেশের অর্থনীতির জন্য, দেশের সুশাসনের জন্য এবং সকল পর্যায়ে যারা কাজে কর্মরত আছে এবং যারা যে সমস্ত প্রতিষ্ঠান, যে সমস্ত ব্যক্তিবর্গ নির্বাচন পরিচালনা করার জন্য দায়িত্বপ্রাপ্ত হবেন, তাদেরকে সত্যিকার শক্তি প্রদানের জন্য, তাদেরকে তার যে অনুপ্রেরণা দেওয়ার জন্য এবং তাদের কর্মদক্ষতা প্রমাণের যে সুযোগ করে দেওয়া, সেটা সবচেয়ে বড় কাজটি হবে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে দেওয়া। আমি নিশ্চয়তা দিচ্ছি, আপনারা যদি বা সরকারের পক্ষ থেকে কালকে শোনেন যে নির্বাচনের একটি সুনির্দিষ্ট তারিখ ঘোষিত হয়েছে, দেশের সমস্ত আবহ, সেই সামাজিক পরিমণ্ডল বলি, আমরা রাজনৈতিক পরিমণ্ডল বলি, আমাদের আইন শৃঙ্খলার ব্যাপার বলি, এমনকি অর্থনীতির কথা বলি, ব্যবসা বাণিজ্যের কথা বলি, সব জায়গাতে একটা দৃশ্যমান পরিবর্তন আমরা দেখতে পাবো। ধন্যবাদ। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনার শেষ কথা শুনতে চাই আমরা অনুষ্ঠান শেষে। না, আমি আশাবাদী। প্রধান উপদেষ্টার উপর আমরা আস্থা রেখেছি এবং বিশেষ করে লন্ডনের বৈঠকের পরে এবং কয়দিন আগে তার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে সমস্ত বক্তব্য দেওয়া হয়েছে, তাতে বাংলাদেশ এখন নির্বাচনমুখী। সুতরাং আমরা চাইব যে আরেকটু যদি আমাদেরকে পথরেখা দেয় যে সুনির্দিষ্ট তারিখটা কবে হতে পারে, তাইলে হয়তো পুরা বাংলাদেশে একটা শান্তি বিরাজ করবে। তা না হলে একটা অসহিষ্ণু সমাজের মধ্যে আমরা পড়ে যাব, যেটা অনেকেই চাই। এবং এই যে পরিবেশ নাই বলে যে কথাটা উঠছে, তারা আরও উৎসাহিত হয়ে যাবে পরিবেশটাকে নষ্ট করার জন্য। ধন্যবাদ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অধ্যাপক ডক্টর মওদুদ আলমগীর পাভেল, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, সপ্তাহের দেশ আজ এখানে শেষ করছে। আবারও দেখা হবে আগামী সপ্তাহে একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। শুভরাত্রি।